নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরাট বোমা ফাটিয়েছেন বা কারো কারো ভাষায় বিস্ফোরণ ঘটিয়েছেন, এরকম নানান ধরনের সমস্ত বিষয় জানতে পারলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে, টিভি চ্যানেলে এবং সংবাদপত্রে। তো সেই খবরগুলো পড়া বা দেখা, অবজারভেশনের পরে আমার এটুকু মনে হয়েছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার যে ভূমিকাটি দেখালেন তাতে হচ্ছে একটা কথা পরিষ্কার বলে দেওয়া যায় যে তিনি কোন কোন বিচারপতির হচ্ছে মুখপাত্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। কারণ হচ্ছে অন্য বিষয় যাই থাকুক না কেন, আমি সেগুলোতে আসবো, কিন্তু তিনি যে একটা নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সেটা বৃহস্পতিবার তিনি আরেকবার প্রমাণ করে দিয়েছেন যে কোন বিচারপতির তিনি মুখপাত্র হয়ে গিয়েছেন। সেই বিচারপতিরা তার বিষয়ে হয়তো কিছু বলছেন না, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিষয় নিয়ে বলছেন, এজলাসে বলছেন, মামলায় বলছেন, মামলা শুনানির সময় বলছেন এবং মামলার আদেশেও সেগুলো মেনশন করছেন। তো একটু বলে রাখি যে একটু আপনাদের জানাও দরকার, বুধবার দিন একটি অর্ডার হয়েছিল মেডিকেলে ভর্তি নিয়ে, একটা মামলা হয়েছিল যে মামলাতে অভিযোগ উঠেছিল যে কাস্ট সার্টিফিকেট হচ্ছে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দাখিল করে কিছু ছেলে মেয়ে ভর্তি হয়েছে। তো সেই মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে। তো ডিভিশন বেঞ্চ তারা অ্যাপিল করার পরে মৌখিকভাবে তারা আপিল করেছিল। ডিভিশন বেঞ্চ তার উপর বুধবারই শুনানির কথা, স্থগিতাদেশ কথা জানিয়েছিল এবং রাজ্যকে পরে অ্যাপিল করতে বলেছিল। সেই কথাটি যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে জানানো হয়, আইনজীবীরা জানান, তিনি তখন সেটা মানতে চাননি। তিনি বলেছেন যে অর্ডার কপি নেই বা এই অর্ডার যে তারা মৌখিকভাবে যে পাস করেছে সেই লাইভ স্ট্রিমিং এর ভিডিও তার কাছে নেই, তাই তিনি এই আদেশ স্থগিতাদেশের বিষয়টি মানছেন না। তিনি যথারীতি সিবিআই কে এফআইআর দায়ের করতে বলেছিলেন এবং করে তদন্ত শুরু করতে বলেছিলেন। তিনি ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ দিয়েছেন, তিনি তা মানতে চাননি। কিন্তু বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ সেই আদেশ, স্থগিতাদেশ আদেশটি দেয় এবং সেখানে তারা নির্দেশ দেয় যে সিবিআই এর এফআইআর খারিজ করতে হবে এবং সিঙ্গেল বেঞ্চের আদেশ, তারা আদেশের উপর তারা স্থগিতাদেশ দিচ্ছে। এটা বৃহস্পতিবার দুপুরে এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানার পরে তিনি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তিনি বলেন যে কিসের ভিত্তিতে ডিভিশন বেঞ্চ এই আদেশ দিয়েছে, এটা একেবারেই অবৈধ। এবং তিনি বিচারপতি সৌমেন সেনকেই হচ্ছে কাঠগড়ায় তোলেন এবং বলেন যে তিনি নিজের স্বার্থে কাজ করছেন এবং বেআইনিভাবে তিনি কাজ করছেন, তিনি এই আদেশ মানেন না। কারণ হচ্ছে কিসের প্রতিলিপির উপর আদেশ হয়েছে এবং কি অ্যাপিলের উপর আদেশ হয়েছে, এইভাবে হতে পারে না। যদিও এজি জানিয়েছেন যে ডিভিশন বেঞ্চের ক্ষমতা বলে সেই আদেশ পাস হয়েছে এবং জরুরি ভিত্তিতে তারা এটা করতে পারে বলে এজি জানিয়েছেন, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানেননি। তিনি বলেছেন যে এটা আমি মানি না, এটা অবৈধ, এবং তিনি যথারীতি সিবিআই কে তদন্ত চালাতে নির্দেশ দেন এবং 2 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন এবং তারপরে সেই মামলা শুনানির জন্য নথিভুক্ত করা হবে বলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন। এরপরে যেটা টার্নিং পয়েন্ট, আমি আরেকটু বিষয় আসছি, সেটা যে আমি কিছু কিছু আইনজীবীর সাথে কথা বললেন যে ডিভিশন বেঞ্চ যেভাবে স্থগিতাদেশটা দিয়েছে সেটা দিতে পারে কিনা। আইনজীবীদের একাংশের বক্তব্য যে এটা দিতে পারে, তাদের সেই ক্ষমতা আছে। ভার্বাল অ্যাপিল শুনেও অনেক সময় দেওয়া যায় এবং পরবর্তীকালে মামলায় ফ্রেশ পিটিশন হয় বা ফ্রেশ অ্যাপিল হয়, তার সেই অ্যাপিলের উপর তারা অর্ডার দিতে পারে। কারণ তারাই আমাকে বললেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত 1.5 বছরে বেশ কিছু এরকম অ্যাপিল শুনে তিনি আদেশ দিয়েছিলেন যে কোনো একজন এসে বলেছেন শিক্ষক তিনি পেনশন পাচ্ছেন না, তিনি সঙ্গে সঙ্গে হয়তো তৎক্ষণাৎ সেই ডিস্ট্রিক্টের ডিআই কে তিনি নির্দেশ দিয়েছেন যে তার পেনশন 3 মাসের মধ্যে চালু করতে হবে। তারপরে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ করে তাদের বক্তব্য জানানোর জন্য তিনি বলেছিলেন। এরকম বহু দিন হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে এসে সরাসরি অনেকে অ্যাপিল করেছে বা মৌখিকভাবে অ্যাপিল করেছে, তিনি তাদের কথা শুনেছেন, শুনে একটা অর্ডার পাস করে দিয়েছেন। কোনো সময় কোনো ডিআই কে অর্ডার পাস করেছেন, কোনো সময় শিক্ষা দপ্তরকে করেছেন, করে পরবর্তীকালে তাদের বক্তব্য জানানোর জন্য তাদেরকে পার্টি করে তিনি সময় দিয়েছেন যে এই সময়ের মধ্যে তাদেরকে বক্তব্য হরবকত তিনি এটা করেছেন। কিন্তু এদিন ডিভিশন বেঞ্চের এই স্থগিতাদেশটা তিনি কেন মানতে পারছেন না আমরা বুঝতে পারছি না, কারণ ডিভিশন বেঞ্চের এটা ক্ষমতা আছে। ডিভিশন বেঞ্চে 2 জন বিচারপতি থাকে, এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মনে রাখতে হবে। শুধু সৌমেন সেনকে তিনি কাঠগড়া দাঁড় করাচ্ছেন, কিন্তু এই ডিভিশন বেঞ্চে উদয় কুমারও রয়েছে। আর আপনারা জানেন যে ডিভিশন বেঞ্চের কোনো আদেশে যদি একজন বিচারপতির যদি অমত থাকে এবং তিনি যদি সেই আদেশে সম্মত না হন, তাহলে তিনি ডেকে বসতে পারেন বা তিনি তার অমতের কথা জানাতে পারেন। সেক্ষেত্রে তৃতীয় কোনো বেঞ্চ বা তৃতীয় কোনো বিচারপতি
তাকে সেখানে নিয়োগ করা হয়, এবং সেক্ষেত্রে যদি তিনি যেটা মনে করবেন সেখানে 3:1 বা 2:1 যে তিনজনের মধ্যে দুজন যেদিকে থাকবে সেই আদেশটাই কার্যকর হয়। এটাই নিয়ম। ডিভিশন বেঞ্চে কোনো একজন বিচারপতি, হয়তো যিনি সিনিয়র থাকেন তার নামে আমরা ডিভিশন বেঞ্চটা মেনশন করি, যে জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ, সেখানে উদয় কুমার রয়েছে। ডিভিশন বেঞ্চে 2 বিচারপতিকে সই করতে হয় কোনো আদেশে। কোন এক বিচারপতি তার সঙ্গে যদি সহমত না হন তিনি নাও করতে পারেন, এবং সেক্ষেত্রে কিন্তু সেই আদেশটা কার্যকর হয় না। তৃতীয় কোনো বেঞ্চে থেকে সেটা আদেশটাকে নিতে হয়, আরেকজন বিচারপতিকে সেখানে অন্তর্ভুক্ত করতে হয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা খুব ভালো জানেন। জানার পরও তিনি যথারীতি ডিভিশন বেঞ্চ হলেও তিনি সৌমেন সেনকেই আক্রমণটা করেছেন। এবং এরপরে যেটা খুব আশ্চর্যজনক ভাবে তিনি বলেছেন যে সৌমেন সেনকে তিনি বলেছেন রাজনৈতিক স্বার্থে কাজ করা মানুষের মতো তিনি কাজ করছেন। এবার তিনি একটি বোমা ফাটিয়েছেন। সেটা হচ্ছে যে, এবার আমি যেটা বলছিলাম যে মুখপাত্রের কথা, তিনি এক বিচারপতির মুখপাত্রের মতো তিনি কিছু কথা এজলাসে বলেছেন। তিনি বলেছেন যে শীতের ছুটি পড়ার আগে বিচারপতি সৌমেন সেন নাকি, আমি নাকি বলছি কারণ সেখানে তো কোনোদিন প্রমাণ তিনি হাজির করেননি, ওই নিজের বক্তব্য তিনি রেখেছেন। সৌমেন সেন নাকি বিচারপতি অমৃতা সিনহাকে চেম্বারে ডেকেছিলেন, এবং সেই চেম্বারে ডেকে তিনি নাকি বিচারপতি অমৃতা সিনহাকে বলেছিলেন সৌমেন সেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়স কম, তিনি রাজনীতিতে এসছেন সবে, তাকে কোনো বিরক্ত করা যাবে না, ডিস্টার্ব করা যাবে না। একইভাবে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলা যে 2টি মামলা তার এজলাসে চলছে, সে দুটোকে খারিজ করতে হবে বা বাতিল করতে হবে বা শেষ করে দিতে হবে। এবং ওই নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত যে লাইভ স্ট্রিমিং হয়, যে সরাসরি সম্প্রচার, সেটা বন্ধ করতে হবে। এই 3টি জিনিস নাকি সৌমেন সেন বিচারপতি অমৃতা সিনহাকে বলেছেন। এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার এজলাসে বসে বলেছেন। এবং বলা শুধু না, মেডিকেলে ভর্তির অনিয়মে তিনি যে আদেশ দিয়েছেন সেই আদেশের কপিতে তিনি এটাকে ইনক্লুডও করেছেন। তো আমি জানি না যে এই মামলার সঙ্গে বিচারপতি অমৃতা সিনহার মামলা বা যে অভিযোগ নিয়ে সৌমেন সেনকে, জাস্টিস সৌমেন সেনকে কাঠগড়ায় তোলা হচ্ছে, সেই মামলাগুলোর সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মেডিকেলের এই মামলা, মেডিকেলে ভর্তির এই মামলার কি সম্পর্ক, কিন্তু সেটাও তিনি ওই মামলার অর্ডার শিটে তিনি মেনশন করেছেন। তো আমি জানি, আপনাদের জানিয়ে রাখি যে কিছুদিন আগে আরেকটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা হচ্ছে যে কিছুদিন আগে এজলাসে এজিকে দেখে, অ্যাডভোকেট জেনারেলকে দেখে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে আপনারা অমৃতা সিনহার, জাস্টিস অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপ চন্দ্র দেখে সিআইডি ডেকে ডিস্টার্ব করছে কেন, বারবার ডেকে তাকে হ্যারাস করছে কেন। তো কিশোর দত্ত তিনি বলেছিলেন যে ওটা তো সুপ্রিম কোর্টের নির্দেশে সিআইডি তদন্ত করছে, সেই হিসাবে বোধহয় ডেকেছে, আমি এর বেশি কিছু জানি না। তো আপনারা জানেন যে অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছে, মানে তদন্ত করে দেখার জন্য। একজন বিধবা তিনি সুপ্রিম কোর্টে আপিল করেছেন যে তাকে তার সম্পত্তি থেকে তাকে উৎখাত করার জন্য বা তাকে না সম্পত্তি থেকে বঞ্চিত করার একটি মামলা, তাকে তার পরিবারের লোকরা জোর করে বাড়ি থেকে বার করে দিচ্ছে, মারধর করা হয়েছে, সেই নিয়ে তিনি 2টি ফৌজদারি মামলা করেছিলেন বিধাননগরে। সেই মামলায় হচ্ছে আইনজীবী প্রতাপ চন্দ্র দে, অমৃতা সিনহার স্বামী, তিনি প্রভাব খাটিয়ে সেই মামলা 2টি বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন বা করেছেন বলে তিনি সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের করেন, এবং সুপ্রিম কোর্ট সেই অভিযোগের ভিত্তিতে সিআইডি কে তদন্ত করে দেখতে বলে। এই মামলাতে অমৃতা সিনহাকেও হচ্ছে অভিযুক্ত করা হয়েছে। আমরা সুপ্রিম কোর্টের সংবাদ সরবরাহকারী সংস্থা যে বার এন্ড বেঞ্চের তথ্য থেকে যেটা জানতে পেরেছি, যে এই মামলাতে অমৃতা সিনহাকেও অভিযুক্ত করা হয়েছে যে তিনিও নাকি ওই মামলা পুলিশের তদন্তকারী অফিসারকে ডেকে ভর্ৎসনা করেছিলেন এবং বলেছিলেন যে যেটা দেওয়ানি বিধিতে কার্যকর হয় সেটা কেন ফৌজদারি মামলা দায়ের করে তার তদন্ত হচ্ছে, এই নিয়ে তাকে ভর্ৎসনা করেছিলেন। তাই যাই হোক, অমৃতা সিনহা এবং তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ, এবং সিআইডি কে সুপ্রিম কোর্ট তদন্তের নির্দেশ দেয়। সেই তদন্তে সিআইডি কে সুপ্রিম কোর্টেও বলে যে আপনারা নির্ভীকভাবে ভয় ডর না রেখেই তদন্ত করবেন, তবে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না, মানে কঠোরতম পদক্ষেপ প্রতাপ চন্দ্র দের বিরুদ্ধে নেওয়া যাবে না। তাই সিআইডি সেই মামলাতেই অমৃতা সিনহার স্বামীকে তলব করেছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। তো তাতে অমৃতা সিনহার হয়তো গোসা হয়ে থাকতে পারে, এবং তিনি হয়তো সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে পারেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটাও কোর্টে এজিকে দেখে মেনশন করেছেন। তখনই অনেকের মনে প্রশ্ন উঠেছিলেন, তাহলে অমৃতা সিনহা, বিচারপতি অমৃতা সিনহা কি মুখপাত্র হয়ে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে অন্য বিচারপতি তার ব্যক্তিগত বা তার স্বামীর সঙ্গে কোন বিষয়ে কোন মামলা তদন্ত চলছে তা নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এত মাথা ব্যথা কিসের? বা বৃহস্পতিবার যেটা ঘটেছে যে তাকে নাকি অমৃতা সিনহাকে নাকি ডেকে নাকি সৌমেন সেন এই সমস্ত কথা বলেছেন, তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি এত মাথা ব্যথা কিসের? তাহলে কি বিচারপতি অমৃতা সিনহার মুখপাত্র হয়ে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আগামী দিনে
হচ্ছে এইরকম মুখপাত্রের ভূমিকায় থাকবেন, এইসব প্রশ্ন আইনজীবীরাদের একাংশ তারা করা শুরু করেছে বৃহস্পতিবার থেকে। যাই হোক, আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কালকে বৃহস্পতিবার দিন বলার সময় আরেকটি বিষয় বলেছেন যে সৌমেন সেন জাস্টিস, তার নাকি 2 বছর আগে বদলি অর্ডার হয়ে গেছিল, তারপরও তিনি সে বদলি অর্ডার বাতিল হয়নি, তারপরও তিনি কি করে হাইকোর্টে কাজ করছেন সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তো আমার প্রশ্ন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো জানেন যে এইসব হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার, কোন বিচারপতির বদলি কোন হাইকোর্টে হবে না হবে কি হবে এটা তারা দেখে। তো এটার সঙ্গে তো মেডিকেলে ভর্তির মামলার তো কোনো সম্পর্ক নেই। তা তিনি তো এটা হাইকোর্টের জাস্টিস, হাইকোর্টের চিফ জাস্টিস, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, তাদের কাছেই জানতে পারতেন। এত প্রশাসনিক ব্যাপার, কার বদলি হয়েছে, বদলি হওয়ার পরে সে বদলি কেন কার্যকর হয়নি, কিসের ভিত্তিতে তিনি এখনো কলকাতা হাইকোর্টে জাজ হিসাবে থেকে গেছেন, এগুলোর সঙ্গে তো নিয়োগ দুর্নীতি বা ভর্তি দুর্নীতির কোনো মামলার সম্পর্ক নেই। সেটাও তিনি অবশ্য অর্ডারে মেনশন করেছেন। যাই হোক, এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এইসব করছেন এবং নতুন ভূমিকা অবতীর্ণ হয়েছেন। আগামী দিনে যাই না আরো কোন কোন সবে অমৃতা সিনহাকে দিয়ে দেখছি, আরো কোন কোন বিচারপতির মুখপাত্রের ভূমিকায় তাকে দেখা যাবে, সেই অপেক্ষায় আমরা রয়েছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।